আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব পেজ নাম্বার 373 পেজের এই অঙ্কগুলো আজকে আমরা করব। পরীক্ষা আর কয়েকটা দিন আছে, আর পরীক্ষার এই কয়েকটা দিন তোমাদের স্কুল টেস্ট পেপার করতে হবে। তোমরা এতদিন এবিটি এবং রায় মার্টিন কোশ্চেন ব্যাংক করেছো, তো এখন যে এই কয়েকটা দিন আছে, হাতে গোনা কয়েকটা দিন, এই কয়েকটা দিন তোমরা স্কুল টেস্ট পেপার করো। দেখো, আমি শুরু করছি একের রোমান সংখ্যা 1। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে। দেখো, এই অঙ্কটা হলো সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক, যেখানে 2 বছর বা 3 বছর পরের বা আগের অঙ্কগুলো ছিল। তো যাই হোক, যদি 2 বছর বা 3 বছর বা যত বছরই বলুক না কেন, তার পরের যদি কোনো জনসংখ্যা বা পথ দুর্ঘটনার সংখ্যা বা যাই বের করতে বলুক, সেটা সূত্র হবে P1 + R/100 পাওয়ারে n। এটা হবে, ঠিক আছে। পি কি? পি এখানে গ্রামের জনসংখ্যা, এখানে পি বলতে পি দেওয়া আছে, আর আর বলতে গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার, ফার্স্ট ব্র্যাকেটে আর লিখবো, সমান সমান 2% দেওয়া আছে, আর সময় n সমান সমান এখানে n বছরই দেওয়া আছে। তাহলে লিখবো আমরা, সুতরাং n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে, আমরা সূত্রটাও দেব। দেখো, আমি পরপর লিখে নিয়েছি গ্রামের বর্তমান জনসংখ্যা, যেটাকে আমরা পি দিয়ে লিখি, এখানে পি আছে, আর জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান এখানে 2% দেওয়া আছে, সময়কে আমরা এন দিয়ে লিখি, এখানে এনই দেওয়া আছে। তাহলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে, সে সূত্রটা হবে P1, এখানে প্লাস হবে কেন, কারণ যেহেতু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 1 + R/100 পাওয়ারে n, এর মান কত আছে, এখন এগুলো আমরা সব বসিয়ে দেবো। পি এর মান কত আছে, আর এর মান কত আছে। দেখো, পি বলতে পি আছে 1 + আর এর জায়গায় মান বসাবো, আর এর মানটা কত আছে 2R/100 পাওয়ারে n, এর মান nই আছে। 2 দিয়ে কেটে দিচ্ছি, এখানে আসবে 50 সমান সমান P1 + R/50 পাওয়ারে হবে n। তাহলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে এটা। তাহলে এটা কত নম্বর অপশন সঠিক আছে? এটা বি নম্বর অপশনটা সঠিক হবে। 2-এর দাগে আছে ax² + bx + c1 = 0, a not equal to 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপক b² - 4ac সমান সমান 0 হয়। তাহলে প্রথমে আমরা সমীকরণটা তুলে নিচ্ছি। দেখো, আমি সমীকরণটা লিখে নিয়েছি এবং এটাকে 1 নং সমীকরণ লিখেছি যেহেতু কেন দিয়েছি, কারণ এই সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা বইয়ে বলা আছে, তাই লিখেছি যেহেতু 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে বাস্তব ও সমান কখন হবে? বীজদ্বয় বাস্তব, এখানে সমান দেওয়া আছে, একই ব্যাপার। হ্যাঁ, বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়? যখন b² - 4ac সমান সমান 0 হয়, অর্থাৎ নিরূপকটা 0 হবে। বি এর জায়গায় মান বসাবো, বি বলতে এক্সের সহগ, এখানে বি আছে, তাই b² হবে 4, এ বলতে x² সহগ এই আছে, আর সি বলতে সমীকরণটা ধ্রুবক পদ, তাহলে এখানে সি বলতে c1 আছে সমান সমান 0। এবার আমরা এখানে যদি অপশনগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি বাঁ পাশে c1 রাখা আছে সবগুলোতে। তো আমরা এখানে c1টাকে বাঁ পাশে রাখার চেষ্টা করব। তাহলে -4ac1 সমান সমান প্লাস, ও পাশে গেলে মাইনাস হবে b², মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, c1 সমান সমান হবে b², এখানে 4 এটা c1-এর সাথে গুণ সম্পর্কে আছে, তাহলে এখানে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে c1-এর মান হলো b²/4a, তাহলে b²/4a কোনটা? সি, এটা হবে। 3-এর দাগে আছে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো যদি AE সমান্তরাল CD এবং অ্যাঙ্গেল ABC সমান সমান 92 ডিগ্রি, অ্যাঙ্গেল FAE সমান সমান 20 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল BCD এর মান কত হবে? তো দেখো, আমি ছবিটা এঁকে নিয়েছি। তো এই ছবিটার মধ্যে এখানে দেখো, এখানে পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেই। এখানে ABCD হলো একটা, এই ABCD হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই ABCD বৃত্তস্থ চতুর্ভুজে BA বাহুকে, এই যে BA বাহুকে কি পর্যন্ত বর্ধিত করা হলো? F পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। তারপর বলেছে AE সমান্তরাল CD, এই যে AE কোনটা? এই AE, এটা কার সমান্তরাল বলছে? AE সমান্তরাল বলছে CD, এই CD এর সমান্তরাল, এটা সমান্তরাল হলো এটা, ঠিক আছে। অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি, যেহেতু বিতে কোনটা হবে 92 ডিগ্রি, এখানে 92 ডিগ্রি লিখে নিয়েছি। আর অ্যাঙ্গেল FAE হবে 20 ডিগ্রি, FAE মানে এই কোনটা বলেছি 20 ডিগ্রি। দেখো, এবার এটা আমি কীভাবে করেছি, দেখো ভালো করে দেখো।
এখানে লিখেছি যে এই এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, পরস্পর সম্পূরক হয়। তার মানে এই কোণটা দেওয়া আছে আমাদের, এটার বিপরীত কোণ হলো এটা, তাহলে এই দুটো কোণ যোগ করে কত হতে হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 92 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে 180 থেকে যদি আমরা এটাকে বাদ দিই, তাহলে কিন্তু এই কোণটা চলে আসবে। তো দেখো এখানে বাদ দিয়ে হয়েছে 88, তাহলে এটা হবে 88 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো অ্যাঙ্গেল DAE সমান সমান অ্যাঙ্গেল ডি কোথায়, DAE মানে এই কোণটা, বাইরের কোণটা, এই কোণটা DAE। আর কি বলেছে, একান্তর অ্যাঙ্গেল ADC, অ্যাঙ্গেল AD কোথায় আছে, অ্যাঙ্গেল ADC মানে এটার একান্তর কোণ হলো এটা, বোঝা গেল। এবার কি বলেছে দেখো, সুতরাং অ্যাঙ্গেল DAE হবে 88 ডিগ্রি, তাহলে এটা 88 ডিগ্রি হলে এটাও 88 ডিগ্রি হবে, কারণ এটা একান্তর কোণ, ঠিক আছে। তোমরা একান্তর কোণ তো জানো, এরকম দেখতে হয় অথবা এরকম দেখতে হয়, এটার একান্তর কোণ এটা আর এটার একান্তর কোণ এটা, হ্যাঁ। তারপর সুতরাং অ্যাঙ্গেল DAF, অ্যাঙ্গেল DAF মানে এই কোণটা, ঠিক আছে, পুরো কোণটা কী হবে, তাহলে এই 88 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করলেই তো এই পুরো কোণটা আসবে, তাহলে পুরো কোণটা আসবে কত, 108 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল BCD সমান সমান অ্যাঙ্গেল DAF, BCD কোণটা, BCD মানে এই কোণটা BCD সমান সমান অ্যাঙ্গেল DAF, DA আর কোণটা আছে DAF মানে এই কোণটার কথা বলেছি, ঠিক আছে। এই দুটো কোণ সমান হবে কেন, কারণ আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, মানে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা কত আছে, এই পুরো কোণটা হলো 88 আর 20 যোগ করে হয়েছে কত হয়েছে, 108 হয়েছে, তার মানে এই কোণটা হবে কত হবে, 108ই হবে। এখানে লিখে নিয়েছি, সুতরাং অ্যাঙ্গেল BCD হবে 108 ডিগ্রি। 4 দাগে আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সাইন 10 থিটা এর মান কত। তাহলে প্রথমে আমরা এইটুকু তুলে নেব। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে tan 4 থিটা আর tan 6 থিটার মাঝখানে গেছে গুণ আছে, তাহলে এখানে যে কোনো একটাকে রাখবো, আমি 6 থিটাকে রাখছি। তাহলে এখানে tan 4 থিটা এ পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যায়, বা tan 6 থিটা ইকুয়াল টু 1/tan থিটা মানে আমরা কি জানি, cot থিটা, ঠিক আছে। এবার আমরা এখানে যে কোনো একটা যা আছে তাই রাখবো, আমরা এটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, cot থিটা। এবার tan যদি মনে মনে কেটে দিই, 6 থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, বা 6 থিটা প্লাস 4 থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। আমরা যেহেতু থিটার মান বার করবো তাই এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে যোগ করলে আসবে 10 থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এখানে 10 আর থিটার মাঝখানে গুণ আছে, তাই এই 10টা এখানে আসলে ভাগ হয়ে যাবে, 10 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে আসবে 9, বা থিটা ইকুয়াল টু আসবে 9 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে, সুতরাং সাইন কত, সাইন 10 থিটা এর মান কত। সুতরাং সাইন 10 থিটা সমান সমান সাইন 10 থিটার মান কত আছে, 9 ডিগ্রি, তাহলে গুণন দিচ্ছি 9 ডিগ্রি সমান সমান, দেখো যদি গুণ করে দেই সাইন কত আসবে, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে আমরা কত জানি, 1। তাহলে এটি এ নাম্বার অপশনটা ঠিক হবে। 5 দাগে বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো এই সূত্রটা আমরা দেবো। দেখো প্রথমে লিখে নিচ্ছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা আর তির্যক উচ্চতাটা লিখে নিচ্ছি। দেখো আমি লিখে নিয়েছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যেটাকে আমরা r দিয়ে লিখি, আর এখানে দেওয়া আছে r/2 একক, আর তির্যক উচ্চতা যেটাকে আমরা l দিয়ে লিখি সেটা 2l একক দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, তাও লিখে নিয়েছি। সুতরাং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, তাহলে সূত্রটা দিচ্ছি πr ইন্টু r প্লাস l বর্গ একক। এখন আমরা মান বসিয়ে দেবো, দেখো পাই আর এর জায়গায় মান বসাবো, দেখো আর এর মান কি আছে, r/2 আছে, তাহলে গুণ দিয়ে দিচ্ছি r/2 ফার্স্ট ব্র্যাকেটে, আবার আর এর জায়গায় মান বসিয়ে দিলাম, আর এল এর মান আছে 2l। আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। এখানে এই পাই দিয়ে আর কে গুণ করে দিচ্ছি πr/2, আর এখানে হবে r/2 প্লাস 2l। এবার
এখানে পাই আর রাখবো, আর দেখো এই টুটা এই নিচের সঙ্গে কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে r/4 প্লাস এই টুটা এটা নিচের সঙ্গে গুণ হবে, এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তাহলে 2 দিয়ে যদি এটা গুণ করে 2 অক্ষে 2 হবে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কি থাকবে l থাকবে এত বর্গ একক। তো এখানে আমরা অপশনে দেখো, এখানে অপশনে দেখতে পাচ্ছি পাই আর, এখানে l প্লাস r/4 মানে সাজানো আছে, তো আমি এটাকে সাজিয়ে লিখছি পাই আর, এলটাকে সামনে রাখলাম, এখানে r/4 বর্গ একক। তাহলে এটা কি হবে, এটা হবে বি নাম্বারটা সঠিক হবে। এরপরে দেখো কি বলেছে, 6-এর দাগে আছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রথমে আমরা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব, তারপর এখানে কি আছে, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল আছে আর কি আছে, আয়তন আছে। তাহলে এই দুটো নিচে তোমরা আন্ডারলাইন করে রাখো। দেখো প্রথমে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি, দেখো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর ধরে নিয়েছি। এবার আমরা বের করব গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল এর সূত্রটা হবে সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আর কি বের করব, গোলকের, আর বের করব গোলকের আয়তন, কারণ এই দুটো এখানে দেওয়া আছে। গোলকের আয়তন সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব ঘন একক। এবার প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বলেছে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সমান। তাহলে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হলো 4 পাই আর স্কোয়ার। এটা কি হলো, এই গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের, তার আয়তনের 3 গুণের সাংখ্যমান সমান। তাহলে আয়তনের কত গুণের সাংখ্যমান সমান, আয়তনের 3 গুণের সাংখ্যমানের সমান। এই দেখো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল তার আয়তনের কত, 3 গুণের সাংখ্যমানের সমান এখানে। তাহলে এখানে 3 3 কেটে দিচ্ছি, এখানে হবে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে 4 পাই আর কিউব, বা এখানে আর স্কোয়ার, আরগুলোকে এক পাশে আনবো, বাই আর কিউব হবে, এখানে আছে 4 পাই বাই 4 পাই হবে। এই 4 পাই কেটে দিচ্ছি, এখানে দুটো আরের সঙ্গে এখানে দুটো আর কেটে দিচ্ছি, তাহলে 1/r হবে, আরেকটা আর থাকবে, এখানে 1/1, কোনাকুনি যদি গুণ করে দিই আর ইকুয়াল টু 1, অর্থাৎ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1 সেমি। 2-এ আছে শূন্যস্থান পূরণ করো। রোমান সংখ্যা 1-এ আছে 30, 19, 28, এভাবে পরপর কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যমা কত। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে কি করব, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিলাম। এবার এই তথ্যের লিখব, তথ্যের এন সমান সমান, এন গুনবো কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8, 8 হবে, অর্থাৎ 8 কি হলো, 8 হলো যুগ্ম। তাহলে যুগ্ম লিখে দেবো। যুগ্ম হলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি হয়, লিখে নিচ্ছি, নির্ণয়ে মধ্যমা সমান সমান, দেখো যুগ্ম হলে হবে n/2 তম মান বা পদ লিখতে পারো, n/2 প্লাস 1 তম মান বা পদ লিখতে পারো, ঠিক আছে, বাই কী হবে 2 হবে। তাহলে দেখো n/2 তম পদ কত, n কত 8, 8/2 তম মান, আর এখানে আছে n/2, n এর মান হবে 8/2 প্লাস 1 তম মান, বাই এখানে হবে 2 সমান সমান। দেখো কেটে দিচ্ছি, 4 দুগুণে 8 হবে, এখানে কেটে দিচ্ছি 4 দুগুণে 8 হবে, অর্থাৎ এটা হবে 4তম পদ বা মান, প্লাস এখানে 4 প্লাস 1 হবে, অর্থাৎ 5তম মান বা পদ বাই 2। দেখো 4তম মান কত আছে, 1 2 3 4, 4তম মান আছে 26, যোগ 5তম মান কত আছে, 5তম মান হবে 28, বাই কি হবে 2। তাহলে যোগ করে দিচ্ছি, এখানে 6 12 14 হবে, 14 2 4 5 বাই 2 হবে, কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 সমান সমান হবে 27 হবে। এই শূন্যস্থানে তাহলে এখানে কি বসবে, 27 বসবে, ঠিক আছে। 2-এর দাগে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত। দেখো আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 হয়। তাহলে তার মধ্যে একটা কোণ বলেছে 45 ডিগ্রি, তাহলে তার বিপরীত কোণটা কত হবে, 180 থেকে যদি আমরা 45 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে যে কোণটা আসবে সেটাই হবে বিপরীত কোণ। এবার সেই বিপরীত কোণের আমরা কি বের করব, বৃত্তীয় মানটা আমরা বের করে নেব। তাহলে লিখে নিচ্ছি,
দেখো আমি লিখে নিয়েছি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে তার মধ্যে সম্পূরক মানে কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেহেতু বলেছে, তার মধ্যে একটা কোণের মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে তার বিপরীত কোণটা কি হবে? তাহলে লিখবো আমরা, সুতরাং বিপরীত কোণের মান হবে সমান সমান 180 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আসবে 135 ডিগ্রি। এটা হলো বিপরীত কোণের মান। আমাদের বের করতে বলেছে বিপরীত কোণের বৃত্তীয় মান। তাহলে লিখব সুতরাং বিপরীত কোণের বৃত্তীয় মান সমান সমান এখানে কত আছে? 135। তাহলে এই ডিগ্রিটাকে লিখবো না, এখানে লিখবো গুণন πc/180 ডিগ্রি, 180। ঠিক আছে, কারণ 135 ডিগ্রিটাকে কীভাবে লেখা যায় জানো? 135 গুণন 1 ডিগ্রি লেখা যায়। তাহলে 1 দিয়ে এটা গুণ করলে 135 হয়, 135 ডিগ্রি হয়ে যায়। তাহলে 1 ডিগ্রি মানে আমরা কি জানি? πc/180, অর্থাৎ 135কে আমরা কি করব? πc/180 দিয়ে গুণ করলে সেটা বৃত্তীয় মান বেরিয়ে যাবে। তো এবার দেখো আমরা এটা গুণ ভাগ করব আমরা কত দিয়ে? 5 দিয়ে করছি। ঠিক আছে, 3 5 15, 16 17 18, 5 6 30, আর 3 5 দিয়েটা করলে হবে 5 × 10, 11 12 13, 35, তাই তো? 35 5 দিয়ে করলে হবে 5 7 35। এবার 7 দিয়ে কেটে দিচ্ছি, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ 3πc/4। এখানে মাথায় সি এটা লিখলে হয়, না লিখলেও হয়। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে বলেছে আর ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হলো। দেখো আমরা জানি কি যে এখানে আর ব্যাসার্ধ যুক্ত বলেছে একটা বৃত্ত, এল দৈর্ঘ্য, এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে সে মানে কি কোণ উৎপন্ন করবে সেই কোণটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কোণটা কি হবে? আমরা সূত্র জানি কি? এস = r থিটা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোণের মানটা বার করবো। তাহলে এখানে থিটা হলো কোণ, তাহলে লিখবো যে থিটা = কী হবে বলো তো? s/r। যদি আমরা কোণাকোণি গুণ করি, এটা নিচে মানে 1 আছে, তাহলে কী হবে বলো তো? এই দিকে গুণ করলে এস হবে, আর এই দিকে গুণ করলে থিটা আর হবে, মানে বা আর থিটা হবে। তার মানে এটা যা কথা এটা একই কথা, বা থিটা = s। এস মানে এখানে দেখো এস, এখানে বৃত্তচাপটা কি আছে? এল আছে। ঠিক আছে, তাই এসের জায়গা হবে এল বাই আর, মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা এখানে কি আছে? ব্যাসার্ধটা ভালো করে দেখো তো, ব্যাসার্ধটা আরই আছে, তার মানে এখানে আরই থাকবে। ঠিক আছে, তাহলে থিটা হবে L/r, তার মানে এটা হবে অ্যান্সার। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবো সেটা কি হবে? L/r। 4-এর দাগে বলেছে x টাকার টি বছরে সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তার মানে এখানে আসলটা x টাকা বলা আছে, সময়টা টি বছর দেওয়া আছে, সুদের পরিমাণ y আছে, আমাদের বার্ষিক সুদের হারটা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো আমি লিখে নিয়েছি আসল p = x টাকা, এখানে দেওয়াই আছে, বার্ষিক সুদের হার 8টা, এটা আমাদের বের করতে বলেছে, সময় t = t বছরে দেওয়া আছে, আর সুদের পরিমাণ y টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা সূত্রটা জানি I = PTR/100। তাহলে i এর জায়গায় মান বসাবো y = p, p মানে আসলের মান হবে x, ইন্টু t মানে হলো সময়, t আছে, আর এর মানটা বের করতে বলেছে, তাহলে আর আরই থাকবে, বাই কি আছে? 100 থাকবে। ঠিক আছে, যেহেতু আমাদের কার মান বের করতে বলেছে? আমাদের আর এর মান বের করতে বলেছে, তাই আমরা এখানে যা আছে তাই রাখবো। এবার কোণাকোণি গুণ করব। দেখো এটা নিচে নেই মানে কি আছে? 1 আছে, তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে হবে 1 দিয়ে গুণ করলে xtr, আর এই দিকে গুণ করলে আসবে 100y, বা এখান থেকে আমরা আর এর মান বার করব, তাহলে হবে 100y বাই কি হবে? xt। ঠিক আছে, এখানে গুণ সম্পর্কে আছে, এবার সেগুলো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার হবে 100y/xt%। 5-এর দাগে আছে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তোমরা জানো যে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। তাহলে এখানে দৈর্ঘ্য হবে 4 সেমি, প্রস্থ হবে দৈর্ঘ্য হবে 4 সেমি, প্রস্থ হবে 4 সেমি, এবং উচ্চতাটাও 4 সেমি হবে। ঠিক আছে, তাহলে সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কী হবে? তাহলে লিখবো আমরা যে কয় নাম্বার এটা হলো 5। তাহলে লিখবো 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সূত্রটা আমরা কি জানি? √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 হবে, তার মানে 4√3 একক। ঠিক আছে, যেহেতু সেমি দেওয়া আছে তাই হচ্ছে সেমি হবে, 4√3 সেমি।
6 দাগে আছে x সমান সমান √7 প্লাস √5 এবং xy সমান সমান 2 হলে y ইকুয়াল টু কত হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 6, এখানে দেওয়া আছে x সমান সমান √7 প্লাস √5 আর xy ইকুয়াল টু কত আছে 2 আছে। দেখে নাও x ইকুয়াল টু √7 প্লাস √5 এবং xy ইকুয়াল টু 2 হলে বলেছে y এর মান কত। তাহলে দেখো এখান থেকে আমরা y এর মানটা বের করছি। দেখো y ইকুয়াল টু এখানে x গুণ সম্পর্কে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে 2 এর নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে বা y সমান সমান 2/x, x এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো √7 প্লাস √5, বা y সমান সমান এখানে যে সংখ্যাটা আছে তার উল্টা চিহ্ন দিয়ে আমরা ওপরে নিচে গুণ করব, মানে হরের করনির্দেশন করব, ঠিক আছে। √7 মাইনাস √5 বা y সমান সমান এখানে দেখো এখানে যা আছে তাই থাকবে √7 মাইনাস √5, আর এখানে সূত্র পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে √7, বি বলতে √5। তাহলে y ইকুয়াল টু হবে 2, ফার্স্ট ব্র্যাকেটে হবে √7 মাইনাস √5, আর এই স্কোয়ারটাই √টাকে তুলে দিবে, এখন 7 হবে, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে 5 হবে। তাহলে y ইকুয়াল টু হবে 2 ইন্টু √7 মাইনাস √5 বাই এখানে হবে 2 কেটে দেবো, বা y ইকুয়াল টু আসবে √7 মাইনাস √5। তাহলে এটাই হবে y এর মান। 3 দাগে আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, আমি সবগুলো করে দেব। দেখো 1 দাগে বলেছে 16 আর 36-এর তৃতীয় সমানুপাতি হলো 81, তো এটা সত্য না মিথ্যা সেটা আমরা বের করে নেব। লিখবো আমরা 16,36-এর তৃতীয় সমানুপাতি x ধরে নিচ্ছি। দেখো লিখে নিচ্ছি ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান x, ঠিক আছে। তাহলে তৃতীয় সমানুপাতি x ধরে নিয়েছি, তাহলে লিখব সুতরাং 16,36, x কী হবে, ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে 16/36 হবে সমান সমান আবার কী হবে 36/x, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। এবার যেহেতু x এর মান বার করবো তাহলে এদিকে গুণ করে 16x সমান সমান এদিকে গুণ করলে 36 গুণ 36। তোমরা গুণ করে দিতে পারো, আমি গুণ আকারে রেখে দিলাম। তাহলে 36 গুণ 36, এখানে 16টা গুণ সম্পর্কে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 4 16 আর 4 9 36, আবার 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 9 36, x ইকুয়াল টু হবে 9 9 81 হবে, অর্থাৎ তৃতীয় সমানুপাতি কত হবে 81 হবে, 81। তার মানে এখানে 81 আছে, এটা সত্য হবে। এবার 2 দাগে আছে 15 12 16 15 12 x 18 16 10 এর সংখ্যাগুরুমান 16 হলে x ইকুয়াল টু 12 হবে। তো দেখো সংখ্যাগুরুমান মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে যেটা সব থেকে বেশি বার আসবে সেটাই হলো সংখ্যাগুরুমান। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 15 আছে 2 বার, 12 আছে 2 বার, 16 আছে 2 বার, তাই তো। তারপরে 18 আর 10 একবার করেই আছে। তাহলে এখানে কত দেওয়া আছে, বইয়ের হিসেবে কত দেওয়া আছে 16 দেওয়া আছে, তার মানে এখানে আমরা 16কে 2 বার দেখেছি, 15কেও 2 বার দেখেছি, 12কেও 2 বার দেখেছি, কিন্তু এখানে অ্যান্সারটা 16 আসবে। কেন, কারণ বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই হবে। তাহলে x এর মান 16 হবে, কিন্তু এখানে 12 বলেছে, তার মানে এটা মিথ্যা হবে, ঠিক আছে। বলেছে 3 দাগে কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপরে সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। এই কথাটা সত্য হবে, কারণ কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপরে সর্বোচ্চ কী হবে, 2টো স্পর্শক অঙ্কন করা যাবে, এটা সত্য। 5 দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকে। কথাটার মানে ভালো করে বুঝবে, এখানে বলছে ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে, তার মানে হলো আগে চোঙের ভূমির ব্যাসার্ধ ছিল এবং উচ্চতাও কিছু একটা ছিল, তারপর ভূমির ব্যাসার্ধ কী বলেছে অর্ধেক করেছে এবং উচ্চতা আগে যা ছিল তার দ্বিগুণ করেছে। তাহলে চোঙটার আগে যখন ভূমির ব্যাসার্ধ যাই ছিল আর উচ্চতা যেটাই ছিল তখন চোঙটার আয়তন যা ছিল, পরে যখন ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হয়েছে তখনও কি চোঙের আয়তন একই ছিল, তো ওরা বলেছে একই ছিল, তার মানে এই কথাটা সত্য না মিথ্যা সেটা আমরা বের করে নেব। দেখো আমি লিখে নিয়েছি যে পূর্বে চোঙের ভূমির ব্যাসার্ধ আর ছিল এবং উচ্চতা ছিল এই একক, তাহলে পূর্বে চোঙের আয়তন কত ছিল সেটা বের করে নিচ্ছি। সুতরাং পূর্বে চোঙের আয়তন সমান ছিল, চোঙের আয়তন সূত্র হলো পাই r² ঘন একক,
ঠিক আছে। এবার এখানে বলেছে যে চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ কত ছিল? 8 ছিল। এবার যদি একে অর্ধেক করা হয়েছে মানে r/2 করা হয়েছে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, এবং উচ্চতা আগে ছিল h আর এখন উচ্চতাকে তা কী করা হয়েছে? তার দ্বিগুণ করা হয়েছে মানে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখন চোঙের আয়তন কত সেটা বের করে নিচ্ছি। সুতরাং এখন চোঙের আয়তন সমান সমান সূত্রটা কি? পাই r²h। তাহলে পাই আর মানে ভূমির ব্যাসার্ধ এখন r/2 হবে, তাহলে গুণন r/2 তার মাথা স্কোয়ার ইন্টু হবে h বলতে হবে 2h সমান সমান পাই ইন্টু আর এর মাথা স্কোয়ার হবে r² বাই নিচে হবে 4 ইন্টু হবে 2h, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4। তাহলে এখানে আসবে 1/2 ইন্টু এই সবগুলো গুণ করে দিলে আসবে পাই r²h। তাহলে আমরা দেখলাম যে পূর্বে চোঙের আয়তন ছিল পাই r²h আর এখন চোঙের আয়তন হলো আগের চোঙের কি? অর্ধেক, যেহেতু নিচে 2 আছে মানে ভাগ করে দিলে অর্ধেক আসবে। কিন্তু ওখানে কি বলেছি যে আগে চোঙের আয়তন যা ছিল এখনের আয়তন একই মানে অপরিবর্তিত, কিন্তু তার মানে কথাটা মিথ্যে, কারণ আমাদের হিসেবে চোঙের আয়তন যা ছিল আগে এখন কি হয়েছে? এখন তার কি হয়েছে? অর্ধেক হয়েছে, তার মানে কি পরিবর্তিত হয়েছে। আর এখানে লেখা আছে চোঙের আয়তন অপরিবর্তিত থাকে, তার মানে এটা মিথ্যা হবে। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক হলো কোসেক থিটা। আমরা প্রথমে এইটুকু তুলে নেব। দেখো আমি লিখে নিয়েছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা বলেছে, এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক বলেছে, ঠিক আছে। তাহলে আমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানি? কোসেক থিটা জানি। তাহলে এর অনন্যকটা কি হবে? 1/কোসেক থিটা হবে। বোঝা গেল কি বললাম? বলেছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক, তো লিখে নিচ্ছি অনন্যক হবে সমান সমান, তাহলে অনন্যক মানে কি? 1/, এটা হবে, তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 1/সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, অনন্যক মানে কি? 1/, এটা হবে। তাহলে 1/সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি জানি? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কোসেক থিটা। কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে শুধু কোসেক থিটা দেওয়া আছে, কিন্তু এখানে হবে 1/কোসেক থিটা হবে, তার মানে কথাটা কি হবে? মিথ্যা হবে। 4 দাগে আছে একটি ব্যবসায় এ ও বি এর মোট লভ্যাংশের পরিমাণ 1050 টাকা। মানে একটি ব্যবসায় মোট লভ্যাংশের পরিমাণ এ আর বি এর হলো 1050 টাকা। এ এর মূলধন ও লভ্যাংশের পরিমাণ 900 টাকা ও 600 টাকা। মানে এ এর মূলধন মানে আসলটা 900 টাকা বলা আছে, আর এ লভ্যাংশ মানে লাভের থেকে 600 টাকা পায়। তাহলে বি এর মূলধন কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা দেখো এ এর মূলধনটা আমরা জানি কত টাকা জানি? 900 টাকা। তাহলে বি এর মূলধনটা আমরা ধরে নেব কিছু একটা, আমরা লিখব ধরি বি এর মূলধন x টাকা। তাহলে এর মূলধন আর বি এর মূলধন জানা হয়ে গেল। তাহলে এই 1050 টাকা ছিল মোট লাভ, তাহলে 1050 টাকার মোট লাভ থেকে আমরা এর লাভটা বের করব। কেন বের করব বলো তো? আমি আগেই বলেছিলাম বইয়ে যেটা থাকে সেটাই আমরা বের করব। আমাদের কিন্তু বের করতে বলেছে বি এর মূলধন, তাহলে বি এর মূলধন আমরা তো বের করতে পারবো না। প্রথমে আমরা বের করব প্রথমে এ এর লাভ কত টাকা হয় সেটা বের করব। তাহলে আমাদের হিসেবে যেটা আসবে, আর এই বইয়ে এ এর লাভের অংশটা দেওয়া আছে, এটার সঙ্গে আমরা সমান করে দেব, আমাদের অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। তো দেখো আমি কীভাবে করছি। দেখো আমি লিখে নিয়েছি ধরি বি এর মূলধন x টাকা। তাহলে যেহেতু লাভ হয়েছে তাই আমরা লিখব যে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। তাহলে কে কে আছে? এ আছে আর বি আছে। তাহলে এ এর মূলধন কত? এ এর মূলধন এখানে বইয়ে বলা আছে যে 900 টাকা দেওয়া আছে, আর বি এর মূলধন কত? x টাকা। তাহলে আমরা এই দুটোকে কি করব? যোগ করব। তাহলে কত টাকা লাভে ছিল? দেখো ব্যবসায় কিন্তু মোট লাভ হয়েছিল 1050 টাকা। তাহলে 1050 টাকা লাভে লিখব 1050 টাকা লাভে কমা এ এর লাভ সমান সমান, দেখো এ সোজাসুজি সংখ্যাটা কত আছে? 900 বাই টোটাল যোগফলটা কত আছে? 900 যোগ x ইন্টু কত টাকা লাভে? 1050 টাকা লাভে, এই টাকাটা। ঠিক আছে, আমাদের কিন্তু বের করতে বলেছি যে বি এর মূলধন কত, কিন্তু আমরা এর লাভটা কেন বের করলাম বলি। এখানে লভ্যাংশের পরিমাণ মানে এর লাভটা বলা আছে 600 টাকা, তাহলে এটার সঙ্গে সমান করে দেব। তাহলে লিখে নিচ্ছি যে প্রশ্ন অনুসারে
আমাদের হিসেবে এর লাভটা হলো 900/900 যোগ এক্স ইন্টু 1050 সমান সমান এখানে আছে কত টাকা, 600 টাকা আছে। এটা আছে এর লাভ, ঠিক আছে, বইয়ের হিসাবে এটা দেওয়া আছে আর আমাদের হিসাবে এটা। তাহলে আমরা কি করব এখানে, দেখুন এখানে আমরা এখানে যা আছে তাই লিখে নিচ্ছি 900/900 যোগ এক্স, এখানে 1050 এখানে গুণ সম্পর্কে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে 600/1050। তো আমরা একটা শূন্য কেটে দিচ্ছি, বা 900/900 যোগ এক্স সমান সমান এখানে আমরা 5 দিয়ে কেটে দেবো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, তাহলে আসবে 12/21। আমরা কেন কাটাকাটি করলাম, যেন ছোট হয়। এবার আমরা গুণ করব, গুণ করলে সুবিধা হবে আমাদের। এই দিকে গুণ করলে আসবে 0 0, 12 দিয়ে এটা গুণ করলে আসবে 9 2 18, 8 হাতে 1, 9 9 10 যোগ 12 দিয়ে এক্স গুণ করবো 12 সমান সমান এই দিকে গুণ করব, তাহলে দুটো শূন্য হবে আর 9 অক্ষে 9, 9 দুগুণে হবে 18, বা 12 এক্স সমান সমান আসবে 18,900 মাইনাস এটা চলে যাবে 10,800, ও পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 এক্স সমান সমান আমরা বিয়োগ করব, তাহলে এখানে আসবে 100 আর এখানে আসবে 8,100 আসবে, বা এক্স ইকুয়াল টু আসবে 8,100 বাই কত আসবে 12 আসবে। তো আমি এখানে কেটে দিচ্ছি একবারে, মোবাইল দিয়ে ক্যালকুলেট করেছি, তোমরা ভাগ করে নেবে, ঠিক আছে, আমি আর সময়টা নষ্ট করছি না। বা এক্স ইকুয়াল টু হবে 675, তাহলে এক্স ইকুয়াল টু 675। তাহলে এক্স মানে কার মান, এক্স মানে হলো যে বি এর মূলধন, তাহলে বি এর মূলধন কত টাকা, 675 টাকা। 4-এর 2-এর দাগে বলেছে 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই দ্বিঘাত সমীকরণটা তুলে নিচ্ছি। কি আছে 5x² মাইনাস কি আছে 2x + 3 = 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি। যেহেতু বীজ দুটো দেওয়া আছে তাই লিখবো যে যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে এই সমীকরণে বীজ দুটো দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে আমরা কি বের করব, বীজদ্বয়ের যোগফল বের করব। আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস b/a। বি কি, বি হলো এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কী হবে -2/a, কী হবে এক্স স্কোয়ার সহগ হবে 5, তাহলে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 2/5, তাহলে বীজদ্বয়ের যোগফল হলো 2/5। এবার বীজদ্বয়ের গুণফল বের করবো, আলফা গুণন বিটা, ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল সূত্র কী হবে c/a, তাহলে c কত, সমীকরণটার ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ কত হবে 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলেছে 1/α + 1/β এর মান কত। প্রথমত আমরা এখানে লসাগু নেব আলফা বিটা, তাহলে আলফা দিয়ে এই আলফা বিটাকে যদি ভাগ করি তাহলে আলফা আলফা কাটা যাবে, থাকবে বিটা, বিটা দিয়ে 1কে গুণ করলে বিটাই হবে, যোগ বিটা দিয়ে আবার এটাকে ভাগ করলে বিটা বিটা কাটা থাকবে আলফা, আলফা দিয়ে 1কে গুণ করলে আলফাই হবে, ঠিক আছে, সমান সমান। এবার এটাকে আমরা সাজিয়ে লিখছি আলফা যোগ বিটা বাই আলফা বিটা সমান সমান। দেখো আলফা প্লাস বিটার মানটা আমাদের এখানে বার করা আছে কত 2/5, আর আলফা বিটার মান কত 3/5, এখানে বসিয়ে দিচ্ছি আলফা প্লাস বিটার জায়গায় বসিয়ে দিচ্ছি 2/5 বাই আলফা বিটার মান 3/5 সমান সমান। দেখো 2/5 এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে কখন, যখন উল্টে যাবে, তাহলে 5 ওপরে যাবে 3 নিচে আসবে, 5 5 কেটে দিলাম, সমান হবে 2/3। 3-এর দাগে আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি = 90 ডিগ্রি, এবি হলো 3 সেমি, বিসি হলো 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি এর ওপর বিডি লম্ব অঙ্কন করো যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি, দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার নামটা এখানে দিতে বলেছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি হলো 90 ডিগ্রি, অর্থাৎ বিতে হবে কোনটা 90 ডিগ্রি, মানে এখানে মাঝখানে যেটা থাকবে সেখানে কোনটা থাকবে, তাহলে এখানে আমাদের বি থাকবে, এই কোনটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে, এটার নাম হলো এ, এটা হলো সি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি হলো 90 ডিগ্রি, এবি হলো 3 সেমি আর বিসি হলো 4 সেমি, তাহলে এটা হবে 3 সেমি, এখান থেকে এটুকু হবে 3 সেমি, আর বিসি এটা হবে 4 সেমি। এবার কি বলেছে, এবার বলেছে বি বিন্দু থেকে এসি এর ওপর বিডি লম্ব অঙ্কন করো। বি বিন্দু থেকে এই এসি এর ওপর আমাদের এখানে বিডি লম্ব অঙ্কন করতে বলেছে যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এখান থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে যা এখানে এই এসিকে ডি বিন্দুতে ছেদ করবে।
এখন আমাদের বলেছে এই বিডি এর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এই বি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হলে এটা এসি হবে অতিভুজ, এটা এবি হবে লম্ব, আর বিসি হবে ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী দিতে পারি অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান অতিভুজ হলো এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। বা এসির মানটা দেখো আমরা বের করব, তাই এসি যা আছে তাই থাকবে, আর এবির মানটা আছে 3 মাথায় স্কোয়ার আসবে, বিসির মানটা কত আছে 4 মাথায় স্কোয়ার আসবে। বা এসি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মানে আসবে 9 যোগ 4 স্কোয়ার মানে আসবে 16, বা এসি স্কোয়ার সমান আসবে 25। তাহলে স্কোয়ার উঠলে কি হবে, স্কোয়ার উঠলে হবে রুট ওভার 25, বা এসি ইকুয়াল টু 5 আসবে। তাহলে এই এসি এর দৈর্ঘ্যটা কত, 5 সেমি। এবার আমরা বিডি এর মানটা বের করব, লিখব সুতরাং বিডি সমান বিডি এর সূত্রটা কি হবে, বিডি এর সূত্র হবে এটা ইন্টু এটা বাই হবে এসি, অর্থাৎ এবি ইন্টু বিসি বাই এসি। তাহলে দেখো এবি এর মানটা কত আছে, এবি এর মান আছে 3 আর বিসি এর মানটা কত আছে 4 বাই এসির মান 5। তাহলে উপরে হবে 3 4 12 বাই 5। তাহলে ভাগ করে দিচ্ছি, 5 দুগুণে আসবে 10, বিয়োগ করে দিলে আসবে 2, দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি, 5 দুগুণে 10 20 আছে, 4 5 20, তাহলে আসবে 2.4, এটা আসবে 2.4 সেমি। 4-এর দাগে আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। যদি একটা জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এই বৃত্তের কেন্দ্র এটা বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান্তরাল জ্যা, তার এখানে একটা জ্যা থাকবে, এখানে একটা জ্যা থাকবে, এই দুটি সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব বলেছে কত, 7 সেন্টিমিটার। তাহলে এই জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে 7 সেন্টিমিটার। তাহলে এই একটা জ্যা এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত, 7 সেন্টিমিটার। এবার কি বলেছে দেখো, একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, যে কোনো একটা জ্যায়ের দৈর্ঘ্য তুমি লিখে নাও। আমি ধরে নিলাম নিচের জ্যাটা যেটা আছে এটাই হলো 6 সেন্টিমিটার, এটার নাম দিচ্ছি এ বি, এটা দিচ্ছি সিডি, আর বৃত্তের কেন্দ্র দিচ্ছি ও, ঠিক আছে ও। তাহলে দেখো ব্যাসার্ধ কোনটুকু, এখান থেকে এইটুকু হলো বৃত্তের ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তা এটার নাম দিচ্ছি ও ডি, তারপর এটা ই দিচ্ছি, আর এটাকে দিচ্ছি এফ, ঠিক আছে। তাহলে ওবি এর দৈর্ঘ্য কত হবে, 5 সেন্টিমিটার। কেন, কারণ ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ, আবার এখানে ওডি কি, এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটাও হবে 5 সেন্টিমিটার। এবার লিখে নিচ্ছি এখানে ওবি আর ওডি হলো সমান কি হলো, একই বৃত্তের ব্যাসার্ধ, যা দৈর্ঘ্য বলে দিয়েছে যে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য আমরা লিখে নিয়েছি কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। একটি জ্যায়ের দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব কত বলেছে, সুতরাং জ্যা দুটির মধ্যে দূরত্ব, দেখো জ্যা দুটির মধ্যে দূরত্ব, এটাকে আমরা কী দিয়ে লিখবো, ই এফ। জ্যা দুটির মধ্যে দূরত্ব হলো কয় সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে ভালো করে দেখো, এটা এখান থেকে এইটুকু যদি 1 সেন্টিমিটার হয়, মানে পুরোটা কতটুকু, পুরোটা হলো 7। তোমাকে যদি বলি যে এখান থেকে এইটুকু কত, 4 যদি হয়, তাহলে এখান থেকে এটুকু কত হবে, 3 হবে। কীভাবে, 7 থেকে 3 মাইনাস হবে। ঠিক একই রকমভাবে এখান থেকে এটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এটুকু হবে 7 থেকে এক্স, আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে, ধরি এই ও ই, এটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে ও এফ এর মান হবে 7 থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে বাকি এইটুকু বেরিয়ে যাবে, ঠিক আছে, এত সেন্টিমিটারও।
এই পুরো জ্যাটা দৈর্ঘ্য আছে কত, সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত আছে 6 সেন্টিমিটার। তাহলে ওই অর্ধেক মানে এই এফডি এইটুকু কি হবে, এই পুরোটার অর্ধেক, অর্থাৎ লিখে নিচ্ছি এফডি বা ডিএফ লিখতে পারি, ডিএফ এর মান হবে সিডি এর অর্ধেক। তাহলে সিডির মান কত আছে, সিডির মান আছে 6, এর অর্ধেক হলো 3, 3 দুগুণে 6 সমান সমান 3 সেন্টিমিটার। তাহলে এখানে এই ডিএফ এর মান এটা হবে 3 সেন্টিমিটার। তাহলে এটা হলো 3 সেন্টিমিটার আর এটা হলো 5 সেন্টিমিটার আর এটা কত 7 - 1 সেন্টিমিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এটার অতিভুজ এটা, ভূমি এটা, লম্ব এটা। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ ওডিএফ থেকে পাই কমা, তাহলে এখন অতিভুজ হলো ওডি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। তাহলে ওডি স্কোয়ার সমান সমান লম্ব হবে ও এফ স্কোয়ার প্লাস ভূমি হবে ডিএফ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওডির মানটা এখানে কত আছে 7 - x, সরি ওডির মান আছে এখানে 5 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো ওডির মান হবে 5 তার স্কোয়ার সমান সমান ও এফ এর মান আছে 7 - x। তাহলে এখানে বসে দিচ্ছি 7 - x তার স্কোয়ার প্লাস ডিএফ এর মান কত আছে 3, ঠিক আছে। তাহলে এখানে বলবো 3 তার স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25 সমান সমান এখানে a - b তার হোল স্কোয়ার সূত্র দেবো। তাহলে হবে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। a বলতে 7, b বলতে x, প্লাস 3 স্কোয়ার মানে হবে 9। তাহলে 25 সমান সমান 7 স্কোয়ার মানে হবে 49 আর এখানে গুণ করলে হবে 14x প্লাস x স্কোয়ার প্লাস 9, ঠিক আছে। তাহলে এবার আমরা এই পুরোটা একবারে নিয়ে আসবো, ঠিক আছে। তো আগে আমি লিখে নেই, এখানে 49 আছে আর এখানে 9 আছে, তাহলে এই দুটো যোগ হবে। তাহলে 49 আর 9 যোগ করলে কত আসবে, 49 আর 9 যোগ করলে হবে 58 হবে, মাইনাস যা আছে 14x প্লাস x স্কোয়ার। এবার আমরা উল্টে দিচ্ছি, মানে এই পুরোটা এই পাশে আনবো, এই পুরোটা এই পাশে নেবো। 58 - 14x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 25। তোমরা জানো যে এই পাশে কোনো চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে এই পাশে আসলে প্লাস হয় আর প্লাস থাকলে মাইনাস হয়। কিন্তু যদি তোমরা একবারে এই পুরোটা এই পাশে আনো আর এই পুরোটা এই পাশে মানে উল্টে দাও একবারে, তাহলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার আমরা সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ারটাকে সামনে রাখছি, -14x প্লাস 58 আর মাইনাস এখানে হবে 25 সমান সমান 0, কারণ প্লাসটা এবার আসলে মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ার -14x প্লাস মানে কি হবে মাইনাস হবে। তাহলে 58 থেকে আমরা 25 বিয়োগ করে দেবো, হবে 3, এখানে হবে 3, তাহলে প্লাস হবে 33 সমান সমান 0। এবার আমরা কি করব, মিডল টার্ম করব, মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, আমাদের প্রথমে এক্স স্কোয়ারের আগের সংখ্যা আর সবার শেষের সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের আগের সংখ্যাটা কত আছে 1 আর সবার শেষের সংখ্যাটা কত আছে 33, এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করে কত লাগবে আমাদের 33, আর লাস্ট চিহ্নটা কি আছে, লাস্ট চিহ্নটা হলো যোগ করে লাগবে মিডিল সংখ্যাটা কত আছে 14। মানে এমন দুটো সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 33 হয় আর যোগ করলে যেন 14 হয়। তাহলে যেটা গুণ করে পেলাম সেটাকে আমরা ভাঙাবো। তাহলে 3 দিয়ে করছি, 3 অক্ষে 3, দেখো 11 আর 3 যোগ করলে কত আসবে 14, আমাদের যোগ করে 14 পেতে হবে, আর গুণ করে 11 আর 3 গুণ করলে কত হবে 33 আসবে। তাহলে এক্স স্কোয়ার -11 যোগ এখানে লিখছি 11 যোগ 3 এক্স যোগ যা আছে, শুধু 14 জায়গায় কি লিখলাম 11 যোগ 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে হবে -11 আর এখানে হবে এক্স গুণ করে দিলে প্লাসে মানে -3x প্লাস যা আছে তা লিখে নেব। এখান থেকে আমরা এক্স কমন নেব, তাহলে x -11 মাইনাস, এবার এই সংখ্যাটা যা আছে আমরা তাই এখানে লিখে দেবো, x -11 সমান সমান 0। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 3x আসবে, 3 দিয়ে গুণ করলে, ঠিক আছে। এবার এই দুটো থেকে দেখো আবার কমন যায়, কি কমন যাবে x -11 কমন যাবে। দেখো শেষের লাইনটা আমি আবার লিখে নিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই দুটো থেকে তাহলে আবার কি কমন যাবে, x -11 কমন যাবে। তাহলে এখানে থাকবে x মাইনাস, এখান থেকে x -11 নিয়ে আসলে এখানে থাকবে কি -3 সমান সমান 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। তাহলে এটা একবার 0 হবে অথবা x -3 একবার 0 হবে। তাহলে x সমান সমান -11 এবার আসলে হবে +11 আর x এর মান -3 এবার আসলে +3 আসবে। তাহলে x এর দুটো মান, এবার আমরা কোনটা নেব, একটা হলো x এর মান কত 11 সেন্টিমিটার আর একটা হলো 3 সেন্টিমিটার। এবার x আমরা কোনটা ধরেছিলাম, দেখো x ধরেছিলাম এখান থেকে এইটুকু পুরোটা, মানে এখান থেকে এইটুকু পুরোটা হলো, এখানে তীর চিহ্ন দেওয়া আছে দেখো 7 সেন্টিমিটার পুরোটা।
তাহলে এখান থেকে এখান থেকে এইটুকু কি 11 সেন্টিমিটার হতে পারে? কখনোই না। পুরোটা যদি 7 সেন্টিমিটার হয়, এখান থেকে এটুকু কখনোই 11 সেন্টিমিটার হবে না। তার মানে ওই মানটা আমরা নিব না। আমরা কোন মানটা নিব? 3-এর মানটা নিব। তাহলে এখান থেকে এইটুকু যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু কত? তাহলে পুরো 7 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার বাদ দিয়ে দিলে এইটুকু চলে আসবে, মানে 4 সেন্টিমিটার চলে আসবে। বোঝা গেল? তাহলে আমরা ও ই এর মানটা পেয়ে গেলাম। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং ও ই হবে 3 সেন্টিমিটার। তাহলে দেখো, ও ই মানে এখান থেকে এটুকু এখন আমরা 3 সেন্টিমিটার লিখে নিচ্ছি। 3 সেন্টিমিটার, এটারও 5 সেন্টিমিটার। আমাদের এখান থেকে এইটুকু এখন বার করতে হবে। অর্থাৎ এর মধ্যে অতিভুজ হলো ও বি, লম্ব হলো এটা, ভূমি হলো এটা। তার মানে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার। আমরা লিখি ত্রিভুজটার নামটা কি হবে? ত্রিভুজ বি ও ই থেকে পাই, ত্রিভুজ বি ও ই থেকে পাই, কমা অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হবে ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। বা ওবির মানটা আমরা দেখেছি 5 সেন্টিমিটার আছে, তার স্কোয়ার হবে। ও ই এর মানটা হলো 3-এর স্কোয়ার হবে, প্লাস বিই এর মান নেই, তাহলে এটা যা আছে তাই থাকবে। তাহলে 5-এর স্কোয়ার হবে 25 সমান সমান হবে 9 যোগ বিই স্কোয়ার। ঠিক আছে? তো বা এখানে প্লাস বি স্কোয়ার এপাশে আসলে হবে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 25টা এপাশে আসলে হবে -25। তাহলে মাইনাস বিই স্কোয়ার সমান সমান আসবে প্লাস, মানে যে মাইনাস মানে বিয়োগ করে দিলে আসবে 16, চিহ্ন থাকবে বড়টার, মাইনাস মাইনাস করে দিচ্ছি। বিই স্কোয়ার উঠলে কী হবে? √1 বা বিই 16-এর বর্গমূল কত হবে? 4×4 = 16। তাহলে বিই এর মান কত আসবে? বিই আসবে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকু আসবে 4 সেন্টিমিটার। তাহলে এবির মানটা কি হবে? এই 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এবি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং এবি সমান সমান 2 ইন্টু বিই, 2 ইন্টু 4, 4 দিয়ে গুণ করে দিলে কত আসবে? 4 × 2 = 8, 8 সেন্টিমিটার। অর্থাৎ এবি কী ছিল? এবি ছিল জ্যা, এখানে দুটো জ্যা আছে, একটা ছিল সিডি জ্যা, একটা ছিল এবি জ্যা। তাহলে এবি জ্যার দৈর্ঘ্য আমরা বের করে নিলাম কত? 8 সেন্টিমিটার। বোঝা গেল? 5-এর দাগে আছে, যদি কসে প্লাস সেকে ইকুয়াল টু 2 হয় তাহলে কসের পাওয়ার 4a প্লাস সাইনের পাওয়ার a এর মান নির্ণয় করো। তাহলে হয়ের আগে আমি প্রথমে এইটুকু তুলে নিচ্ছি। দেখো, তুলে নিয়েছি হলের আগে। তাহলে এখানে আমরা কসে প্লাস সেকে মান লিখতে পারি 1/cos a, মানে সেক থিটা মানে হলো 1/cos থিটা। তাহলে এখানে আমরা লসাগু নেব cos a, এটার নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে cos a হবে, cos a দিয়ে cos a কে গুণ করলে হবে cos স্কোয়ার a, প্লাস cos a দিয়ে cos a ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে। ঠিক আছে? তো আমরা কোনাকুনি গুণ করবো, এটার নিচে নেই মানে 1 আছে, তো এই দিকে গুণ করলে আসবে cos স্কোয়ার a প্লাস 1, মানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর এই দিকে গুণ করলে হবে 2 cos a। বা cos স্কোয়ার a প্লাসটার পাশে আসলে হবে -2 cos a, আর এখানে আছে +1 সমান সমান 0। আমরা এখানে এটাকে লিখতে পারি cos a স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখান থেকে এটুকু লিখবো না, প্লাস 1কে লিখতে পারি 1 স্কোয়ার সমান সমান 0। দেখো, এটা মানে cos স্কোয়ারে, এটা 1 স্কোয়ার মানে 1, তার মানে এটা আর এটা একই কথা। এবার দেখো, সূত্রের 2a যদি হয় cos a আর b হয় 1, তাহলে গুণ করে দেখো হয়ে যাবে 2 cos a, 2 cos a। ঠিক আছে? তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা। তাহলে আমরা সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা দেবো a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a বলতে cos a, b বলতে 1। ঠিক আছে? তাহলে স্কোয়ার উঠে গেলে কি হবে? স্কোয়ার উঠে গেলে হবে প্লাস মাইনাস √, শূন্যের ওপর √, দিয়ে কোনো লাভ নেই, শূন্যই হবে। তাহলে cos a হবে মাইনাস, এটা -1টা ওই পাশে আসলে হবে +1। তো আমরা এবার বের করব, এখানে কসের মানটা আমাদের বের হয়ে গেলো, এবার আমরা সাইনের মানটা বের করব। তাহলে আমরা cos থিটা আর সাইন থিটার মধ্যে কী সম্পর্ক জানি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কি 1 জানি। তাহলে এখান থেকে আমরা সাইনের মানটা বের করে নেব, একবারে বের করে নিলাম 1 মাইনাস cos স্কোয়ার a সমান সমান √, 1 মাইনাস কসের মান কত? 1, তাহলে স্কোয়ার হবে, তাহলে √, 1 মাইনাস 1 মানে √0, মানে 0ই হবে। বোঝা গেল? এবার আমরা প্রশ্নটা তুলে নিয়েছি। প্রশ্নটা আছে কসের পাওয়ার 4a প্লাস সাইনের পাওয়ার 4a এর মানটা কত? তাহলে কসের মান কত আসছে? 1 আসছে। ঠিক আছে? তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 1 এর পাওয়ারে হবে 4,
আর সাইনের মান এসেছে 0 এর পাওয়ার 4, তাহলে 1 এর পাওয়ার 4 মানে কি একই হবে, আর এখানে 0 হবে, তাহলে যোগ করলে আসবে 1, এটাই হবে অ্যান্সার। 6 এর দাগে আছে y সমানুপাতিক 1/x এবং y সমান সমান 2 যখন x সমান সমান 2 কমা দেওয়া আছে, মানে এই সমানুপাতিক তুলে দিয়ে আমরা মান বের করে এই দুটো মান বের করব, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে করছি, y সমানুপাতিক কী আছে 1/x বা y সমান সমান, সমানুপাতিক তোলার জন্য একটা ভেদ ধ্রুবক দিতে হয়, 1/x হবে সমান সমান k সমান সমান কী হবে, এখানে kটা হলো ভেদ ধ্রুবক। কি বললাম, এই সমানুপাতিক তোলার জন্য আমরা কে দিলাম সমান সমান কে, আর কেটা কি, কেটা হলো ভেদ ধ্রুবক। তাহলে y সমান সমান কেটা উপরটার সাথে গুণ হবে k/x, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এবার এই 1 নং সমীকরণের মধ্যে আমরা এই মানগুলো বসাবো। এখানে x এর মান কি আছে 2 আছে, y এর মান কি আছে 2 আছে, তাহলে লিখব সুতরাং x = 2, y = 2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো x এর মান কত আছে, প্রথমে y আছে, তাহলে y এর মানটা 2 বসাবো, x এর মানও আছে 2 বাই ওপরে k আছে আর নিচে আছে x এর মান হবে 2, তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, এটা নিচে নেই মানে 1 আছে, তো এইদিকে গুণ করলে k আর এইদিকে গুণ করলে হবে 4, তাহলে k এর মান কত আসলো 4 আসলো। দেখো এবার কি বলেছে, x² + y² এর মান নির্ণয় করো যদি x + y সমান সমান 3 হয়। তাহলে আমাদের মান বের করতে বলেছে x² + y² এর মান। x² + y² এর মান বের করার আগে আমরা এই k এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে। সুতরাং k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কেন বসালাম সেটা তোমরা পরে বুঝতে পারবে। বসিয়ে পাই, দেখো 1 নং সমীকরণটা কি আছে, y সমান সমান k/x এটা আছে, তাহলে এই সমীকরণের মধ্যে আমরা k জায়গা মানটা বসিয়ে দেবো 4/x, তাহলে কোনাকুনি যদি গুণ করি, এটা নিচে নেই মানে 1, এইদিকে গুণ করলে হবে xy সমান সমান 4। এবার আমাদের মানটা কার বের করতে বলেছে, x² + y² এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এটা কি সূত্র পড়ে, a² + b², a² + b² সূত্রটা কি, a + b তার হোল স্কোয়ার - 2ab। তাহলে দেখো x + y এর মানটা এখানে দেওয়া আছে, x + y এর মানটা কত আছে 3 আছে, ঠিক আছে। x + y এর মানটা হলো 3, এর মাথা স্কোয়ার -2 × xy এর মানটা দেখো এই যে 4। আমরা যদি এই k এর মানটা 1 নং সমীকরণে না বসাতাম তাহলে কিন্তু আমাদের k এর মানটা বের হতো না, ঠিক আছে। তাহলে আমরা বললাম k এর মানটা যদি আমরা 1 নং সমীকরণ না বসাই তাহলে কিন্তু আমাদের xy এর মানটা আমাদের ছিল না, তাহলে কোথা থেকে পাবো এই xy এর মান, সেজন্য আমরা k এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে আমরা xy এর মানটা বের করে নিলাম। তাহলে xy এর মানটা কত হবে 4 হবে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম, 3² মানে 9 হবে আর এখানে হবে 8, তাহলে বিয়োগ করলে আসবে 1, তাহলে x² + y² এর মান কত আসবে 1 আসবে। 7 এর দাগে আছে যদি 2x - y অনুপাত x + 2y সমান সমান 4:7 হয় তাহলে x/y কত। তাহলে প্রথমে আমরা এইটুকু তুলে নেব, দেখো তুলে নিয়েছি হোলের আগে এইটুকু, তাহলে 2x - y এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে, x + 2y সমান সমান হবে 4/7। আমরা গুণ করব, যেদিকে বড় সেদিকে গুণ করব আগে, তাহলে গুণ করলে আসবে 14x - 7y আর এদিকে গুণ করলে আসবে 4x + 8y, বা তাহলে এগুলোকে আমরা এক পাশে আনবো আর x ছাড়া যেটা আছে সেটাকে ওই পাশে নেবো, অর্থাৎ ওয়াইগুলোকে এক পাশে আনবো। তার পরের লাইনটা আমি এখানে করছি, বা এখানে কত হবে 10x সমান সমান এইদিকে কত আসবে 15y। যেহেতু আমাদের x/y ওয়ার করতে বলেছে তাহলে x, এখানে ওয়াইটা গুণ সম্পর্কে আছে, এখানে ভাগ হয়ে যাবে 15, এখানে 10 আর x এর মাঝখানে গুণ আছে, তার মানে 10টা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কেটে দিচ্ছি 5 দিয়ে, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে দেখো আমরা লিখতে পারি x/y, মানে বাইয়ের জন্য আবার অনুপাত হয়ে যাবে ইস্টু হয়ে যাবে, আর এখানে হবে 3:2, অর্থাৎ x/y এর মান হবে 3:2। 8 এর দাগে আছে যদি 3 sin θ + 4 cos θ = 5 হয় তাহলে প্রমাণ করো যে tan θ = 3/4। তাহলে প্রথমে হয় বা হোলের আগে যেটা আছে সেটাকে আমরা তুলে নেব। দেখো তুলে নিয়েছি, এখন আমরা এখানে বর্গ করে নেব, লিখব যে উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ মানে কি, এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে, তাহলে এখানে থ্রি সাইন থিটা + 4 cos θ পুরোটার মাথায় স্কোয়ার আসবে, এখানে 5 এর মাথায় স্কোয়ার আসবে।
তাহলে দেখো এটাকে এ ধরবো প্লাস এটাকে বি ধরবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস এ বলতে এটা 2, বি বলতে এটা সরি এ স্কোয়ার প্লাস 2 এ বলতে 3 সাইন থিটা 2a, বি বলতে 4 কস থিটা প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে 4 কস থিটা, এর মাথায় স্কোয়ার দেবো সমান 5 স্কোয়ার মানে 25। তাহলে এটাকে এ ধরলাম প্লাস এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার মানে আসবে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে গুণ করে দিলে 3 দুগুণে 6, 4 6 24, 24 সাইন থিটা কস থিটা প্লাস এখানে আসবে 16 কস স্কোয়ার থিটা সমান সমান আসবে 25। বা এখানে 9 9 লিখবো। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আসে। তাহলে সাইন স্কোয়ার এখানে আমি রাফে বোঝাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আসে। তাহলে এই সম্পর্কটা থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটার মানটা বের করি তাহলে কী আসবে বলতো, 1 প্লাসটা বসে গেলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেই জন্য আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে যা আছে আমরা তাই লিখবো প্লাস এখানে 16, এটাকে আমরা কস স্কোয়ার থিটা আবার একই রকমভাবে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যদি কস স্কোয়ার থিটার মান বের করি তাহলে সাইন স্কোয়ার থিটা ও পাশে চলে যাবে, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে। তাই আমরা কস স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান যা আছে 25। বা 9 দিয়ে আমরা গুণ করে দেবো, 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা প্লাস 24 যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, প্লাস 16 দিয়ে গুণ করে দেবো, 16কে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25। ঠিক আছে। তো এবার দেখো এবার সংখ্যা কোনটা কোনটা আছে, এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস আছে, তার মানে আমরা এই দুটো কি যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কত আসবে, 9 আর 16 যোগ করলে কত আসবে 25। তাহলে লিখবো 25 মাইনাস এখানে দেখো কস স্কোয়ার থিটা এখানে একটা আছে আর নেই, তার মানে এখানে যা আছে তাই লিখবো 9 কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আর নেই, তার মানে এখানে যা আছে আর বাকি সবগুলো লিখে নেব। মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা লিখে নিলাম, এবার প্লাস 25টা পাশে আসলে মাইনাস 25 হবে সমান সমান 0। তাহলে এটার আগে কী আছে, প্লাস আছে এটার আগে কী আছে মাইনাস আছে, তো কেটে দিলাম। এবার দেখো আমরা এখানে সূত্র আকারে এখানে ফেলবো, সূত্র আকারে ফেলার জন্য আমরা এখানে যা আছে প্রথমে তাই লিখে নিয়ে মাইনাস কমন নেব। দেখো যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, মাইনাস যা আছে 16 সাইন স্কোয়ার থিটা সমান সমান 0। এবার এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নেই তাহলে কি আসবে 9 কস স্কোয়ার থিটা মাইনাসে প্লাসে হবে মাইনাস 24 সাইন থিটা কস থিটা আর মাইনাসে মানে আসবে প্লাস 16 সাইন স্কোয়ার থিটা সমান সমান 0। তাহলে এখানে মাইনাসটা এই পুরোটার সঙ্গে গুণ সম্পর্কে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে এখানে নাই মানে কি 1 আছে কিন্তু, হ্যাঁ -1। তাহলে এটা যদি সমান সমান ওপাশে যায় কী হয়, তাহলে ভাগ হয়ে যাবে 0 বাই -1 আসবে, তাহলে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে। তার মানে এখানে যা আছে আমি তাই লিখে দিচ্ছি, 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা সমান সমান 0। এবার এখানে আমরা এটাকে দেখো সূত্র আকারে ব্যবহার করব। এখানে এটাকে লেখা যায় 3 সাইন থিটা স্কোয়ার লেখা যায়, 3 স্কোয়ার মানে 9 হবে, আর কসের মাথায় গেলে কস স্কোয়ার থিটা আসবে। আবার এখানে এটাকে 4 লেখা যায়, 4 সাইন থিটা স্কোয়ার লেখা যায় সমান সমান 0। দেখো তাহলে এটা মানে এটা আর এটা মানে এটা, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2 এ কত 3 কস থিটা আর বি কত 4 সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই 3 দুগুণে 6, 4 6 24 সাইন থিটা কস থিটা, মানে এটাই চলে আসবে। ঠিক আছে, তার মানে দেখো স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ারটা আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আসবে সমান সমান 0। স্কোয়ার উঠলে কী হবে, রুট ওভার হবে, তো 0-এর ওপর রুট ওভার দিয়ে আমাদের লাভ নেই, তার মানে 0ই হবে। বা দেখো -4 সাইন থিটা প্লাস 3টা ওপাশে গেলে হবে -3 কস থিটা, তাহলে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। বা সাইন থিটা এখানে কস থিটা 3-এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা এখানে 3 এখানে 4টা গুণ সম্পর্কে আছে, এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটার মান কত হবে 3/4, এটাই হবে, যেহেতু আমাদের ট্যান থিটার মানটা বের করতে বলেছে। তারপরে দেখো কি বলেছে, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে।
9 দাগে আছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1 বর্গ একক আর উচ্চতা বলেছে y একক, আয়তন z ঘন একক হলে xy/z এর মান নির্ণয় করো। দেখো একটা কথা মাথায় রাখবে, এই শঙ্কুর ক্ষেত্রে আমরা কি কি জানি? শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, আর একটা তির্যক উচ্চতা, অর্থাৎ এই তিনটা মাত্রা ছাড়া যা দেওয়া থাকবে সেটা আমরা বের করে এটার সঙ্গে সমান করে নেব। যেরকম এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, তাহলে শঙ্কুর হিসেবে ভূমির বর্গ ক্ষেত্রফল হলো এটা, আমাদের হিসেবে ভূমির ক্ষেত্রফল বের করে এটার সঙ্গে সমান করব। উচ্চতা যেহেতু এটার মাত্রা, তাই এটাকে যা আছে তাই রাখবো। আয়তন জেড ঘন একক, তাহলে আমরা কি করব? শঙ্কুর আয়তন বের করে এই জেড এর সঙ্গে সমান করে দেবো, কারণ ওদের হিসেবে বইয়ের হিসেবে আয়তনটা হলো জেড। বোঝা গেল কি বললাম? মানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই বের করে ওটার সঙ্গে সমান করব। তাহলে আমরা প্রথমে শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা ধরে নেব, কারণ শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা এখানে নেই। তাহলে লিখে নিচ্ছি ধরি কমা, এটা হবে 9, ধরি কমা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম। আর শঙ্কুর উচ্চতা এখানে দেওয়াই আছে। শঙ্কুর উচ্চতা কি দেওয়া আছে? শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এখানে y একক দেওয়া আছে। ঠিক আছে, এটা বইয়ে দেওয়া আছে। দেখো শঙ্কুর উচ্চতা y একক এটা দেওয়া আছে আর ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে আমরা কী বার করবো? শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা বের করব। দেখো লিখে নিচ্ছি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার বর্গ একক। আর এখানে কি আছে বলো তো? এখানে আর আছে শঙ্কুর আয়তন আছে জেড। তাহলে আমরাও শঙ্কুর আয়তনটা বের করে নেব। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। দেখো সমান সমান 1/3 পাই আর যে আর স্কোয়ারই থাকবে, এইচের জায়গায় আমরা মান বসাবো। উচ্চতার মান কত আছে? ওয়াই ঘন একক। তাহলে আমাদের হিসেবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো এটা, আর আয়তন হলো এটা। আর বইয়ের শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো দেওয়াই আছে। বইয়ের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এক্স, এটার সঙ্গে সমান করব। আমাদের হিসেবে আয়তন যেটা আছে এটার সঙ্গে সমান করব। তাহলে লিখে নিচ্ছি যে প্রশ্নানুসারে আমাদের হিসেবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, আর বইয়ে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে এক্স দেওয়া আছে, এটার সঙ্গে সমান করলাম। আমাদের হিসেবে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ওয়াই দেওয়া আছে, আর বইয়ে শঙ্কুর আয়তন দেওয়া আছে জেড দেওয়া আছে, এটার সঙ্গে সমান করে দিলাম। এবার আমাদের কার মান বের করতে বলেছে? দেখো আমাদের মান বের করতে বলেছে xy/z এর মান নির্ণয় করো। তাহলে লিখে নিচ্ছি সুতরাং xy/z এর মানটা বের করবো। তাহলে x এর মান হলো পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই আছে, তাহলে ওয়াই এর তো মান নেই, তো ওয়াই থাকবে। আর জেডের মানটা কি? 1/3 পাই আর স্কোয়ার ওয়াই। তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে যাবে, এখানে ওয়াই কেটে যাবে, সমান সমান। তাহলে ওপরে থাকবে 1, নিচে থাকবে 1/3। তাহলে সমান সমান ওপরে যা আছে তাই লিখবো। আর এই যে ভাগ বা হেড বাই যেটা আছে, এটা গুণ চিহ্নে তখনই হবে যখন উল্টে যাবে। 3টা উপরে যাবে, 1টা নিচে আসবে। তাহলে ওপরে আসবে 3, নিচে আসবে 1, মানে 3ই আসবে এক পথে। ঠিক আছে, 10 দাগে আছে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনের আয়তন 144 ঘন সেমি এবং বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে আমরা একটু আন্ডারলাইন করছি বর্গাকার, আর আবার এখানে একটু আন্ডারলাইন করছি। দেখো এখানে আছে বর্গাকার ভূমি মানে কি? দেখো বর্গাকার ভূমি মানে কি, এর বড় ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থটা কি সমান হয়। কিন্তু এখানে আবার আন্ডারলাইন করছি, দেখো আয়তঘন আছে, আয়তঘনের কি হয়? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই আলাদা হয়। কিন্তু যেহেতু বর্গাকার ভূমি বিশিষ্ট বলেছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থটা একই হবে, আর উচ্চতাটা কত হবে সেটাই আমাদের কিন্তু বের করতে বলেছি। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি আয়তঘনের উচ্চতা। দেখো আমি লিখে নিয়েছি, ধরি আয়তঘনের উচ্চতা 8 সেমি। এবার এখানে আমাদের বর্গাকার যে ভূমিটা ছিল সেটার কিন্তু আমরা জানি না যে দৈর্ঘ্য কত প্রস্থ কত, সেটা কিন্তু আমরা জানি না। শুধু এখানে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে। তাহলে বর্গাকার ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটাকে আমরা ধরে নেব। মনে করি বর্গাকার ভূমির দৈর্ঘ্য, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখি, বর্গাকার ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ ধরলাম। তাহলে বর্গাকার ভূমির এখানে কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো তাহলে আমরাও বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্যটা বের করব। কর্ণের দৈর্ঘ্য এর সূত্রটা কি হবে?
√2a সেমি হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য হলো √2a আর বইয়ে দেওয়া আছে 6 দেওয়া আছে, ঠিক আছে। এটার সঙ্গে সমান করে দিলাম, তাহলে a সমান সমান হবে 6/√, কত হবে 2 হবে। অর্থাৎ a মানে কি, ওই যে বর্গাকার ভূমিটা ছিল, মানে যে আয়তঘনটা ছিল সেটার ভূমিটা কি ছিল, বর্গাকার ছিল। অর্থাৎ এটার a মানে হলো, এটার দৈর্ঘ্যটা হবে 6/√2, এর প্রস্থটাও হবে 6/√2 যেহেতু বর্গাকার। এবং উচ্চতাটা কত হবে সেটা কি ধরেছি, এই ধরেছি। এবার এখানে লেখা আছে যে আয়তঘনের আয়তনটা দেওয়া আছে, তার মানে আমরাও আয়তঘনের আয়তনটা বের করব। সুতরাং আয়তঘনের আয়তন সমান সমান আয়তঘনের আয়তন সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এখানে বর্গাকার অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ একই থাকবে। আর উচ্চতাটা কি হবে, উচ্চতাটাকে আমরা কি ধরেছি, এইচ ধরেছি, এইচ, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে হলো √6/√2 ইন্টু এইচ, আর বইয়ে দেওয়া আছে কত, বইয়ে দেখো, বইয়ে আয়তঘনের আয়তন দেওয়া আছে 144 দেওয়া আছে, তাহলে 144-এর সঙ্গে সমান করে নেবো। বা তাহলে ওপরে ওপরে গুণ করবো, 6 6 হবে 36 এইচ, বাই নিচে হবে 4 √4, মানে একবার লিখে দিচ্ছি 2 হবে 144। কোনাকুনি গুণ করবো, এটা নিচে নেই মানে 1 আছে, এইদিকে গুণ করলে হবে 36 এইচ সমান সমান 144 গুণন 2, বা এইচ ইকুয়াল টু হবে 144 গুণন 2/36। 2 দিয়ে কেটে দিচ্ছি, 18 × 36, 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 দিয়ে এটা কাটবো, 3 4 12, 13 14, মানে 24 হবে, 3 8 24, আবার 6 8 48, বা এইচ ইকুয়াল টু হবে 8। অর্থাৎ আয়তঘনের উচ্চতা হবে 8 সেমি। বোঝা গেল? তো তোমরা অ্যান্সারটা কিন্তু অবশ্যই লিখে নিবে। 11 দাগে আছে, যদি ইউআই সমান সমান xi মাইনাস 35/10, ক্যাপিটাল সিগমা এফআই ইউআই সমান সমান 30 এবং ক্যাপিটাল সিগমা এফআই ইকুয়াল টু 60 হলে এক্স বার এর মান নির্ণয় করে। এক্স বার মানে গড়ের মানটা বের করতে বলেছি। তাহলে এখানে আমরা এই তিনটে যা আছে তাই লিখে নিচ্ছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এটা হবে কত, 11 হবে। এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। ইউআই সমান সমান দেওয়া আছে xi মাইনাস 35/10, আর দেওয়া আছে ক্যাপিটাল সিগমা এফআই ইউআই সমান সমান দেওয়া আছে 30, আর ক্যাপিটাল সিগমা এফআই দেওয়া আছে 60, ঠিক আছে। এটা আমি তুলে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে এক্স বার অর্থাৎ গড়। তাহলে কোন পদ্ধতিটা গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়। তাহলে সূত্রটা কি হয়, এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই ইন্টু কী হয়, এইচ হয়। তাহলে দেখো এ আর এইচ কিন্তু নেই আমাদের এখানে, আছে এখানে এ আর এইচ নাই। তাহলে আমরা সূত্রটা কি জানি, ইউআই সূত্রটা কি জানি, এক্সআই মাইনাস এ বাই কি জানি, এইচ। তাহলে এটার সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে এক্সআই মাইনাস এ মানে কত হবে, এখানে 35 আসবে, আর এইচ কত আসবে, এইচ হবে নিচেরটা, তাহলে এইচ কত আসবে 10। তাহলে এবার মানটা বসিয়ে দিচ্ছি, এর জায়গায় আসবে 35 যোগ ক্যাপিটাল সিগমা এফআই ইউআই এর মানটা হলো 30 বাই ক্যাপিটাল সিগমা এফআই এর মান হলো 60 ইন্টু এইচের মান কত আছে, এইচের মান হলো 10। তাহলে কেটে দিচ্ছি, 30 দুগুণে 60, 2 দিয়ে কেটে দিচ্ছি 5, তাহলে 35 যোগ 5 সমান সমান হবে 40। 12 দাগে আছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলেছে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে। তাহলে একটা বৃত্ত এখানে নিচ্ছি, এই বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বলেছে বৃত্তের উপরিস্থিত, মানে এখানে বৃত্তের উপরিস্থিত এখানে কোনো বিন্দু স্পর্শকের দৈর্ঘ্য এখানে এটা বলা আছে, ঠিক আছে। এটা বলা আছে যে 12 সেমি, এই স্পর্শকের দৈর্ঘ্যটা বলা আছে 12 সেমি, ঠিক আছে। তাহলে এখানে আবার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে এখান থেকে এইটুকু কিন্তু বৃত্তের কি হবে, ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এটার নাম দিচ্ছি ও, এটাকে এ, এটাকে বি দিচ্ছি। আর বৃত্তের কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে বলেছিল, এই বৃত্তের কেন্দ্র থেকে বলেছিল 15 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এটার দূরত্ব হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো ও বি এ মানে এই কোণটা, অ্যাঙ্গেল ও বি এ হলো কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে আমরা কি করব, আমরা এখানে ও পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব এখানে। তাহলে লিখব ও বি স্কোয়ার সমান সমান
ও বি একবার লিখে দিচ্ছি, ও বি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান সমান রুট ওভার ও এর মান হলো 15, এর মাথায় স্কোয়ার আসবে, আর এ বির মান হলো 12, এর স্কোয়ার আসবে। রুট ওভার 15 স্কোয়ার মানে 225 মাইনাস 144 হবে। তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, এখানে 1 আর এখানে 8 আসবে 81। 81 এর বর্গমূল কত হবে 9, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 9 সেমি। সুতরাং যে আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 সেমি।